শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে কমপ্লিট শাটডাউন ও শান্তিপূর্ণ মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। গতকাল পরিষদের এক চিঠিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়। আজ সকাল থেকে এসব কর্মসূচিতে যোগ দেয় পরিষদের আন্দোলনকারীরা। তারা এনবিআর ভবনের সামনে অবস্থান করছে। গেটের ভেতরে অবস্থান নিয়েছে পুলিশ। অন্যদিকে কর্মকর্তাদের কাজে যোগ দিতে নির্দেশ দিয়েছে সংস্থাটি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাজে যোগ না দিলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। দর্শক, এনবিআর এর পরিস্থিতি জানাতে আগারগাঁও থেকে এখন যোগ দিচ্ছেন বিশেষ প্রতিনিধি ওবায়দুল কবির। ওবায়দুল, সরকারের কঠোর বার্তার পরও আন্দোলন চলছে, কি বলছেন আন্দোলনকারীরা? সুমাইয়া, রাজস্ব বিভাগের যে 3টি দপ্তর রয়েছে সেই দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা কিন্তু সারা দেশ থেকে তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি হিসাবে সকালে এনবিআর ভবন উদ্দেশ্যে কিন্তু তারা মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করেন এবং এরই অংশ হিসাবে তারা এই এনবিআর ভবনের মূল ফটক বন্ধ করে দিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন। এখানে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলছেন যে অধ্যাদেশটি জারি করেছিল সরকার, অর্থাৎ রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি, সরকারের এই দুটি বিভাগ করার ফলে তারা বলছিলেন যে এতে করে তাদের যে মূল সেটি আসলে ব্যাহত হবে কাজ, এবং এটির কিন্তু তারা সংশোধন বাতিল চাচ্ছিলেন। পাশাপাশি তারা একটি নতুন কিন্তু দাবি জানাচ্ছেন, সেটি হলো যে এনবিআর এর সংস্কার, এবং এই সংস্কারের অংশ হিসেবে তারা বলছেন যে এনবিআর এর বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তার অপসারণ ছাড়া কিন্তু এখানে সংস্কার সম্ভব নয়। অর্থাৎ মোট 5টি দাবি কিন্তু তারা সংযোজন করেছেন। এই 5 দফা দাবিতে তাদের এই পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে আজকে তারা সকল ক্ষেত্রে কিন্তু শাটডাউন কর্মসূচি পালন করছেন। শুধুমাত্র আন্তর্জাতিক যে যাত্রী সেবা সেটি কিন্তু তাদের চালু রয়েছে। তারা সকাল 9টায় এখানে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করে যাবেন। যদিও সরকারের পক্ষ থেকে অর্থাৎ অর্থ মন্ত্রণালয় থেকে তাদের দাবি পূরণের আশ্বাস দেওয়া হয়েছে এবং এনবিআর থেকেও কিন্তু একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে যদি কোনো কর্মকর্তা কর্মচারী পূর্ব অনুমতি ছাড়া এই কর্মসূচিতে অংশ নেন কিংবা দপ্তরে অনুপস্থিত থাকেন তাহলে কিন্তু শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যদিও তারা কোনো কিছুই আসলে পাত্তা দিচ্ছেন না, তারা শাস্তির বিষয়টি মাথায় রেখে কিন্তু তারা আজকে এখানে অবস্থান নিয়েছেন। তারা বলছেন যে তাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে, তারা সেই সংস্কার এবং এনবিআর এর চেয়ারম্যানের পদত্যাগ না হলে তারা এখান থেকে অবস্থান কর্মসূচি প্রত্যাহার করবেন না। যদিও এখানে যে কোনো ধরনের সহিংসতা বা কোনো ধরনের ঝামেলা হতে পারে এই আশঙ্কায় পুলিশ, র্যাব সহ সেনাবাহিনীর কর্মকর্তারাও কিন্তু আশপাশে মোতায়েন রয়েছেন। সুমাইয়া, ধন্যবাদ ওবায়দুল। রাজস্ব ভবন থেকে সেখানকার পরিস্থিতি জানালেন সহকর্মী ওবায়দুল কবির। এখনও নিয়ন্ত্রণহীন সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব, গেল মে মাসের তুলনায় জুনে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 3 গুণ বেড়েছে। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জন মারা গেছে। ডেঙ্গুর হট জোন বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে 68 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সকলেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। প্রতিদিনই নতুন রোগী ভর্তি হওয়ায় বরগুনার 250 শয্যা জেনারেল হাসপাতালে দেখা দিয়েছে শয্যার সংকট। এতে অনেক রোগী থাকতে হচ্ছে মেঝেতে। বাড়তি রোগীর চাপে হিমশিম অবস্থায় চিকিৎসক ও নার্সদের। চাঁপাইনবাবগঞ্জে গত 24 ঘন্টায় নতুন করে 15 জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়েছে। দর্শক, কিছুক্ষণ আগে বরগুনা ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানিয়েছেন প্রতিনিধি মুশফিক আরিফ। বরগুনায় কিন্তু প্রতি মুহূর্তেই ডেঙ্গুর আক্রমণের সংখ্যা বাড়ছে। বরগুনা জেনারেল হাসপাতালে কিন্তু এই মুহূর্তে রোগী রাখার জায়গা নেই। পুরো ডেঙ্গু ওয়ার্ডের সিঁড়ি থেকে করিডোর পর্যন্ত একেবারে সকল ওয়ার্ডগুলো একেবারে পরিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় 2 শতাধিক রোগী এই মুহূর্তে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে যে মশক নিধন কর্মসূচি, এটি কিন্তু পরিবেশ বিপর্যয়ের কারণে, মানে বৃষ্টি থাকার কারণে কিন্তু এটি খুব একটা
সফল হচ্ছে না। তবুও একযোগে কিন্তু আজকে বরগুনা পৌরসভার ৭ নং ওয়ার্ডে পৌরসভার উদ্যোগে বেশ কিছু পরিচ্ছন্ন কর্মী এবং বেশ কয়েকটি সংগঠনের স্বেচ্ছাসেবকরা কিন্তু প্রায় ১৫০'র মতো স্বেচ্ছাসেবক এই পরিচ্ছন্ন অভিযানে আজকে অংশগ্রহণ করছে। আজকে পুরো ৭ নং ওয়ার্ডে তারা অভিযান চালাবে এবং মশক নিধন কর্মসূচি তারা পালন করবে। মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। গেল রাত ৩টার দিকে হাসারা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, হামদান এক্সপ্রেস বাসটি যশোর থেকে ঢাকা যাওয়ার পথে সামনে থেকে একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে গিয়ে পড়ে। ঘটনাস্থলে বাস যাত্রী জিল্লুর রহমান ও মোহাম্মদ জালাল নিহত হন। পরে ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বাসের যাত্রী আব্দুল হালিম ও ট্রাক চালকের সহযোগী হাবিব মারা যান। নানা অনিয়ম ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মুখপাত্র উমামা ফাতেমা। ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি দীর্ঘ বক্তব্য পোস্ট করেন তিনি। সেখানে উমামা বলেন, যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে আন্দোলনের সাথে যুক্ত হয়েছিলেন, সাংগঠনিক দুর্বলতা এবং কোনো সদস্যের অনৈতিকতার কারণে সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে। বলেন, প্ল্যাটফর্মটিকে সুবিধাবাদীরা ভেতর থেকে খেয়ে ফেলেছে। যারা কাজ করতে চায় তারা বেশিরভাগ এবার কাউন্সিলের প্রার্থী হওয়ারই সুযোগ পায়নি। চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনায় বিদেশি হস্তক্ষেপ এবং রাখাইন করিডোর চালুর উদ্যোগ বন্ধের দাবিতে কুমিল্লায় রোড মার্চ ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদ। গতকাল সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় চট্টগ্রাম বন্দর ও করিডোর কাউকে দেওয়া যাবে না। চট্টগ্রাম বন্দর ও করিডোর নিয়ে যে কোনো আপোষ দেশের জনগণ মেনে নেবে না বলেও জানান বক্তারা। মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাসদের সাধারণ সম্পাদক রাজিকুজ্জামান রতন। এর আগে শুক্রবার সকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাব থেকে রোড মার্চ শুরু হয়। বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে ৯ ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। গতকাল দেশটির বৈদেশিক বাণিজ্য পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি এসব পণ্য শুধুমাত্র মুম্বাইয়ের নভসেবা বন্দর দিয়ে আমদানি করা যাবে, যার মধ্যে আছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও কাপড়। বাংলাদেশ থেকে বছরে প্রায় $15 কোটি মতো এসব পণ্য ভারতে রপ্তানি হয়, যার ৯৯% যায় স্থলপথে। সেটিই বন্ধ করল ভারত। এ নিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে ৩ মাসে ৩ দফায় বিধিনিষেধ আরোপ করল দেশটি। তবে নেপাল ও ভুটানে এসব পণ্য রপ্তানির ক্ষেত্রে স্থলপথ ব্যবহার করা যাবে। আন্তর্জাতিক পরমাণু ইস্যুতে সত্যি চুক্তি করতে চাইলে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার করা বন্ধ করতে হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি। এর আগে ট্রাম্প দাবি করেন, তিনি খামেনিকে ভয়ানক ও লজ্জাজনক মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন, কিন্তু খামেনি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ না করে বরং অবজ্ঞা দেখিয়েছেন। ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাতে নিজেদের জয় দাবি করায় খামেনির তীব্র সমালোচনা করেন ট্রাম্প। পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে আবারও হামলা চালানো হবে বলেও হুঁশিয়ারি দেন। এই ছিল এখনকার মতো। ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ, প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল।